আমরা করব ব্যাকটেরিয়াল ডিজিজ। ঠিক আছে, এর আগে আমরা করব আমাদের গত ক্লাসে পড়লাম ফিভার, হ্যাঁ, ফিভারের মেকানিজম এবং বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। ওকে, ফিভারের মেকানিজম এবং ক্যারেক্টারিস্টিক। সামনে চলে আসেন, পিছনে বসেছেন কেন এইভাবে? সামনে এসে বসেন, একদম সামনে আছে। এদিকে আসুন। ম্যাডাম আপনি সামনে কার জন্য জায়গা রাখছেন? ওকে, তাহলে ফার্স্ট আমরা আসি। গত ক্লাসে আমরা পড়ছি ফিভার কাকে বলে, তাই না? মনে আছে তো? সেলিম স্যার বলেন তো ফিভার কাকে বলে? আপনি বলেন ফিভার কত প্রকার? ফিভার কত প্রকার? জিসান বলেন ম্যাডাম ফিভার কত প্রকার? কি কি? কন্টিনিউয়াস ফিভার, রেমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, রিল্যাক্সিং ফিভার। রিল্যাক্সিং ফিভার কাকে বলে? যে হঠাৎ করে 106 ডিগ্রি তাপমাত্রা উঠে যায়, মানে 6 ডিগ্রি না, 6 ফারেনহাইট যে তাপমাত্রা ওঠে নামে এবং কয়েকদিন পরে আবার ওঠে। আবার উঠে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ফিভার কাকে বলে পড়লাম, ফিভারের টাইপটা পড়লাম, তাই না? এরপরে পড়ছি যে আমাদের ফিভারের সময় বিভিন্ন সিস্টেমে কি কি পরিবর্তন হয়, রেসপিরেটরি সিস্টেমে কি চেঞ্জ হয়, ডাইজেস্টিভ সিস্টেমে কি চেঞ্জ হয়, তাই না? এই টাইপের জিনিসগুলো আমরা একটা ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা পড়বো ফিভারের মেকানিজমটা। দেখেন ফিভারের মেকানিজমটা আমরা এখানে সহজভাবে পড়ানোর চেষ্টা করব, কিন্তু এত সহজ তা না, ঠিক আছে? ওকে, তাহলে ফিভারের মেকানিজম আর ক্যারেক্টারিস্টিক্সটা আমরা আগে আলোচনা করি। প্রথমে আসে মেকানিজম অফ ফিভার। যদি আমরা ফিভারের মেকানিজম করি তাহলে ফিভার মানে কি, একটা সহজ কথা যদি আমরা বলি কি, বডি টেম্পারেচার, তাই না? বডি টেম্পারেচার নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যাওয়া, তাই না? এখন বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে, যে কারণেই বেড়ে যাক, বডি রেঞ্জ যদি নর্মাল যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার থেকে যদি বেড়ে যায়, এই বেড়ে যাওয়াটাকে আমরা কি বলি? নর্মাল বডি টেম্পারেচারকে বলা হচ্ছে কত, 97.8 থেকে 98.8, ঠিক আছে? তাহলে এই টেম্পারেচার 98.8 থেকে যদি বাড়তে থাকে, 100 হয়, 101 হয়, এটাকে আমরা কি বলবো? ফিভার বলবো। এখন কথা হচ্ছে এই বডি টেম্পারেচারটা রেগুলেট করার জন্য আমাদের নার্ভাস সিস্টেমের কোন অংশটা কাজ করে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। নার্ভাস সিস্টেম যখন আমরা পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি 4টা অংশে বিভক্ত। 4টা অংশে বিভক্ত, 3টা অংশে বিভক্ত, তাই না? কি কি? ফোরব্রেন, মিড ব্রেন, হিন্ডব্রেন। ফোরব্রেনের কি কি পার্ট আছে মনে আছে? ফোরব্রেন, আমাদের যে ফোরব্রেন আছে এটা আবার কি 3টা পার্টে বিভক্ত ছিল। কি কি নাম ছিল? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, তাই না? এখানে আমরা সেরিব্রামের ফাংশন পড়ছিলাম, থ্যালামাসের ফাংশন পড়ছিলাম, হাইপোথ্যালামাসের কি ফাংশন পড়েছিলাম। বলেন তো সেরিব্রামের ফাংশন কি ছিল? সেরিব্রাম কি ক্রিয়েটিভ, তাই না? যে কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করার জন্য, বিহেভিয়ারাল কাজকর্ম করার জন্য সব জিনিসটা নিয়ন্ত্রিত হয় কোথা থেকে? সেরিব্রাম থেকে। থ্যালামাসের কাজ কি ছিল? পেইন সেন্টার হিসেবে কাজ করে, তাই না? ঘুমন্ত মানুষকে জেগে তুলতে কি সাহায্য করে, রিলে স্টেশন হিসেবে কাজ করে, এগুলো আমরা পড়ছিলাম। হাইপোথ্যালামাসের কাজ কি? ফিলিংস, বলছিলাম কি অনুভূতি, অনুভূতির কেন্দ্র হিসাবে কাজ করে, তাই না?
আপনার ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, ভালো লাগা, ভালোবাসা, রাগ, অভিমান যা আছে সব কিছু নিয়ন্ত্রিত হয় কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। ঠিক আছে, তার মানে বুঝেন, আপনি যদি কারোর উপর রেগে যান, আপনাকে এটা বুঝতে হবে এটা মানসিক কোনো ব্যাপার না, এটা কি হাইপোথ্যালামিক বিষয়। আপনি জাস্ট একটু অফ রাখেন, ব্রেন একটা না একটা যুক্তি বের করবে রেগে না যাওয়ার জন্য। ঠিক আছে, বাট আপনি যদি একের পর এক কাজ করতে থাকেন তাহলে কিন্তু কিছুই হবে না। আপনাকে একটু অফ যেতে হবে। আপনার অনেক আবেগের অনুভূতি, মানে আপনার মনে হচ্ছে যে কি বুকটা ফাড়ি যাচ্ছে, এরকম ডায়লগ দেয় না? এই টাইপের আবেগের অনুভূতির ক্ষেত্রেও কি হবে, আপনি জাস্ট একটু কি রিল্যাক্স হন, দেখবেন কি আবেগের চেয়ে বিবেকটা কি বেশি সামনে চলে আসবে। ঠিক আছে, সব ফিলিংস যত ধরনের অনুভূতি আছে, আপনার কাউকে ভালো লাগে তাও হাইপোথ্যালামাস, আপনার ঘুম আসতেছে ঘুমের অনুভূতি তাও হাইপোথ্যালামাস, ক্ষুধা লাগতেছে ক্ষুধার অনুভূতি তাও হাইপোথ্যালামাস। ঠিক আছে, আবার কি বললাম, আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম ছিল, এন্ডোক্রাইন সিস্টেমটাকে পরিচালিত করে কে? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডের নাম কি? ক্যারোটিড গ্ল্যান্ডের নাম তো মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, সরি পিটুইটারি গ্ল্যান্ডের নাম মাস্টার গ্ল্যান্ড। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কে? মানে মাস্টার গ্ল্যান্ডেরও মাস্টার। अर्थात कि बाप के भी एक बाप होता है ना। मास्टर ग्लैंड हाइपोथैलामास, हाइपोथैलामास পরিচালনা করে পিটুইটারি গ্ল্যান্ডকে, পিটুইটারি গ্ল্যান্ড পরিচালনা করে বডির অন্যান্য গ্ল্যান্ড সমূহকে। তাহলে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডের নাম কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে সেই সেন্টারটা, বা হাইপোথ্যালামাসে আছে সেই সেন্টারটা যে সেন্টার বডি টেম্পারেচারটাকে কি করে? নিয়ন্ত্রণ করে। তাহলে বডি টেম্পারেচার নিয়ন্ত্রণকারী বা রেগুলেটিং সেন্টারটা কোথায় আছে? হাইপোথ্যালামাসে আছে। আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য ধরতেছি যে আমরা যেমন ঘড়ির কাঁটা দেখতেছি, ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটার মতো কি আছে? হাইপোথ্যালামাসে একটা বায়োলজিক্যাল ক্লক আছে, ঠিক আছে, বায়োলজিক্যাল কম্পাস আছে। সেই কম্পাসে কাঁটাটা কি ওঠানামা করতে পারে, এক জায়গায় স্থির থাকতে পারে। ধরেন এই কম্পাসটা বা এই ওয়াচটা কি হচ্ছে, ওয়াচটার কাটার চারপাশে কি বডি টেম্পারেচার, একটা হচ্ছে মনে করেন 98, 99, 100, 101, 102, 103, 104, ঠিক আছে, 105, 97, 96, 94, 95, 94, এরকম করে আমরা ধরি। ঠিক আছে, এখন দেখেন এটা যদি আমার কাটা হয়, যে কাটাটা কি যেখানে থাকবে বডির সমস্ত বডি টেম্পারেচার কি ওইটাই হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে কাটাটা রেগুলেট হবে, এই কাটাটা রেগুলেট হওয়াটা উপরেই ডিপেন্ড করতেছে বডির টেম্পারেচার। ঠিক আছে, এখন বুঝেন এই যে কাটাটা সামনের দিকে যাবে না পেছনের দিকে যাবে? পেছনের দিকে গেলে বডি টেম্পারেচার কমবে, সামনের দিকে গেলে কি বডি টেম্পারেচার বাড়বে। ঠিক আছে, আবার কি যদি এক জায়গায় স্থির থাকে বডি টেম্পারেচার কি ইকুয়ালাইজ থাকে। তাহলে কাটাটার উপর অনেক কিছু ডিপেন্ড, আর এই কাটাটা ডিপেন্ড করে একটা নিউরোট্রান্সমিটারের উপর। সেই নিউরোট্রান্সমিটারকে আমরা বলতেছি সিএএমপি, সাইক্লিক এএমপি। ঠিক আছে, এই সাইক্লিক এএমপির পরিমাণ যত বেশি হবে কাটাটা তত কি সামনের দিকে আসবে। তাহলে কি সাইক্লিক এএমপির সংখ্যা বাড়বে, আমার শরীরে কি টেম্পারেচার লেভেলও বাড়বে। সাইক্লিক এএমপির পরিমাণ কমবে, টেম্পারেচার লেভেলও কি হবে? কমবে। সাইক্লিক এএমপির পরিমাণ নরমাল থাকবে, টেম্পারেচারও কি থাকবে? নরমাল থাকবে। এটুকু ক্লিয়ার? তাহলে এই যে সাইক্লিক এএমপি বলতেছে, এই সাইক্লিক এএমপিটার প্রোডাকশন বা সাইক্লিক এএমপিটার পরিমাণ ডিপেন্ড করে আবার আরেকটা কি প্রোস্টাগ্ল্যান্ডিনের উপর। সেই প্রোস্টাগ্ল্যান্ডিনের নাম কি? PGE2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর পরিমাণ যদি কখনো বাড়ে কি হবে? সাইক্লিক এএমপির পরিমাণ বাড়বে না, কারণ এটা কি করে? এটাকে নিয়ন্ত্রণ করে। এটা যত বাড়বে এটা তত বাড়বে, এটা যত বাড়বে কি হবে? বডি টেম্পারেচার তত সামনের দিকে রাইজ হবে। ঠিক আছে, এখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আবার কি ডিপেন্ড করে কার উপর? কক্স এনজাইমের উপর। কি এনজাইম? কক্স এনজাইম।
ঠিক আছে, হাইপোথ্যালামিক কক্স এনজাইম একটা এনজাইম, ঠিক আছে। এই এনজাইমের উপর ডিপেন্ড করতেছে কি প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা। তাহলে কক্স এনজাইমকে যদি আমি স্টিমুলেট করি, সে কি তৈরি করবে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি করবে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কি করবে? সাইক্লিক এএমপি কে কি করবে? বাড়াবে। সাইক্লিক এএমপি কি করবে? বডি টেম্পারেচার বাড়াবে। এইটুকু ক্লিয়ার কিনা? এখন কথা হচ্ছে এই যে কক্স এনজাইম, হাইপোথ্যালামিক যে কক্স এনজাইমের কথা আমরা বলতেছি, এই কক্স এনজাইমটাকে স্টিমুলেট করে কে? ঠিক আছে, এইটা আমরা একটু দেখে আসি আরেক জায়গা থেকে। আরেকটা সিনারি দেখেন, আমরা এই পর্যন্ত জানলাম যে কক্স এনজাইম আছে, সেই এনজাইম প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন কি সাইক্লিক এএমপি তৈরি করতে পারে, সাইক্লিক এএমপি বডি টেম্পারেচার বাড়াতে পারে। তার মানে কেউ যদি এখানে ডিস্টার্ব করে, আলটিমেট পুরো ইফেক্টটা পড়বে এখানে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোন ব্যক্তি এখানে ডিস্টার্ব করে, ঠিক আছে, আর কোন ব্যক্তি একে ডিস্টার্বের হাত থেকে বাঁচায়। ঠিক আছে, ঘটনাটা এখানেই ঘটবে। দেখেন আমাদের বডিতে বিভিন্ন রকম কি ব্যাকটেরিয়া, তাই না, ভাইরাস, এই সকল জীবাণু কি করে? আমাদের বডিতে অ্যাটাক করে। কিন্তু বডিতে ঢুকে কিন্তু সাথে সাথে অ্যাটাক করে না। আগে কি করে? আগে তারা পদ্মার কোনো একটা চরে অবস্থান নেয়, পালিয়ে থাকে, তাই না? পালিয়ে কি করে? সংখ্যা বাড়ায়। তাদের যে নতুন সংখ্যার লোকজন ভর্তি হয় তাদের টিমে, তাদেরকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ দিয়ে যখন তাদের একটা বড় গ্যাং তৈরি হয়, তখন কি ছোট ছোট পুলিশ স্টেশনগুলো, ছোট ছোট জায়গায় কি করে? সে আক্রমণ করে। আক্রমণ করে যদি জিতে ওইটাকে দখল করে নেয়, তাই না? এবং ওইটা থেকে সব লুটপাট করে নেয়। যদি না জিতে তাহলে তো ওইখানেই শেষ। ঠিক আছে, আমাদের বডির অবস্থাটাও এরকমই। একটা জীবাণু বডিতে ঢুকে কি করে? সে শুধু উপযুক্ত পরিবেশ খোঁজে, মানে আল্লাহ আল্লাহ করে এক কথায়। যে উপযুক্ত পরিবেশ পর্যন্ত যেতে যেতে পুলিশে ধরে ফেললে কিন্তু শেষ। পুলিশ রাস্তা দিয়ে ঘুরতেছে, পুলিশের সংখ্যা কি খুব বেশি? টোটাল জনসংখ্যার তুলনায় কি পুলিশের সংখ্যা খুব বেশি? আমাদের দেহের আরবিসির টোটাল পরিমাণ কত? আরবিসির 4000 থেকে 11000 কিউবিক কত আরবিসির পরিমাণ? 4,40,00,000 থেকে 55 লক্ষ। মানে কি পুরুষের ক্ষেত্রে 45 থেকে 55 লক্ষ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে। ওই জায়গাটুকুর মধ্যে আরবিসি কত থাকে? ডাব্লিউবিসি কত থাকে? 4000 থেকে 11000। তাহলে 45 থেকে 55 লক্ষ লোকের জন্য 4000 থেকে 11000 পুলিশ অফিসার। ঠিক আছে, বাকি প্রোটেক্টিভ মেকানিজম। ক্লিয়ার কিনা? আমাদের দেশেও কিন্তু 16 লাখ লোক, ধরেন 20 কোটি লোক, 20 কোটি লোকের জন্য মানে ওই ডিফেন্সে কয় লাখ লোক আছে? সব কিছু মিলে যদি ধরি 10 লাখ। 20 কোটি লোকের জন্য সব কিছু মিলে ধরলে কত? 10 লাখ। এখন জীবাণুগুলো কি আপনার ব্লাডে প্রবেশ করছে, হ্যাঁ, ব্লাড থেকে সে চাবে কি তার জন্য উপযুক্ত কোনো জায়গা আছে কিনা, যেখানে কি ওই পুলিশের অ্যাক্টিভিটি অনেক কম। ওই জায়গাতে এসে কি করবে? সে সংখ্যা বৃদ্ধি করবে। ঠিক আছে, সংখ্যা বৃদ্ধি করবে। সংখ্যা বৃদ্ধি করার পরে সে কি করবে? যখন সে বুঝেন তো একসাথে যখন 10-12 জন হয়ে গেছে, তখন কি নিজের মধ্যে একটা ভাব চলে আসবে, আশেপাশের যে ইমিউন সিস্টেম আছে এর উপরে সে কি হবে? অ্যাটাক করবে। যদি বাই দিস টাইম ইমিউন সিস্টেম এদেরকে পরাজিত করে দেয়, তাহলে আর আপনি বুঝবেনই না আপনার বডিতে কোনো রোগ হচ্ছিল। বাট যখনই ইমিউন সিস্টেম এদেরকে পরাজিত করতে পারবে না, এদের প্রাথমিকভাবে এরা জিতে যাবে, ঠিক আছে, তখন এরা কি করবে? জিতে যে বিজয় উল্লাস করবে। জাস্ট সহজভাবে বোঝার জন্য মনে রাখেন, এরা কি আসলে ওইভাবে বিজয় উল্লাস করার মতো? এরা কি করবে? বিজয় উল্লাস করবে, খুব খুশি হবে ইমিউন সিস্টেমের বিরুদ্ধে জিতে। ছোট্ট একটা যুদ্ধ হলেও তো জিতছি, তাই না? এখন জিতে তারা কি করবে? খুশির চোটে তাদের বডি থেকে কি রিলিজ করবে? পাইরোজেন নামক একটা কেমিক্যাল রিলিজ করবে। এই পাইরোজেন নামক কেমিক্যালটা হচ্ছে কি তাদের খুশির স্বরূপ। ওকে, এখন এক এক ব্যাকটেরিয়া এক এক ধরনের পাইরোজেন রিলিজ করবে। ঠিক আছে, যখনই পাইরোজেন রিলিজ করবে, পাইরোজেনটা কি রক্তে চলে আসবে। রক্তের অন্য অন্য সেন্ট্রালি কি অন্য অন্য আমাদের যত ডিফেন্স সিস্টেম আছে সব কি হয়ে যাবে? সতর্ক হয়ে যাবে। সতর্ক হয়ে গেলে কি করবে? এই পাইরোজেনের এগেনস্টে তারা মনে মনে কি পাইরোজেন পাওয়া মানে বুঝে ফেলবে যে প্রাথমিক একটা যুদ্ধ কি হয়ে গেছে। ওই যুদ্ধে কি আমার ইমিউন সিস্টেম পারে নাই, না পারার কারণেই ধরেন পাইরোজেন কি রিলিজ হয়েছে। এখন সে কি করবে? ডাইরেক্ট দ্বিতীয়বার তাকে অ্যাটাক করবে না। ঠিক আছে, অ্যাটাক না করে তাকে কি করবে? ঘিরাও রাখবে এবং আপনার কাছ থেকে সাহায্য চাবে। ঠিক আছে, ইমিউন সিস্টেম কি মনে করেন পুলিশ ফোর্স পারতেছে না, বিডিআর কয়জন করে থাকে? সীমান্ত রক্ষী বাহিনী কারা? বিডিআর, বিজিবি। এখন বিজিবি কি অনেক থাকে,
এখানে 10 জন থাকতে পারে, এখানে 15 জন থাকতে পারে। এখন যদি বাইরে থেকে লোকজন এসে 15 জনকে মেরে ফেলে, ঠিক আছে, মেরে ফেলার পর এরা যখন জানবে সেন্ট্রালে খবর দিবে না যে কি এখানে যুদ্ধ হয়েছে, তখন এখান থেকে কি বাহিনী পাঠাবে, ফোর্স পাঠাবে। ঠিক ঘটনাটা এখানে এরকমই ঘটবে, ঠিক আছে, ফোর্স পাঠাবে, ঠিক আছে, ফোর্স পাঠানোর পরে ফোর্স এসে কি করবে, ঘিরিয়ে রাখবে এবং আপনাকেও এটা জানাবে ভিতরে যে একটা জীবাণু আক্রমণ হয়েছে, সেই জীবাণু যে সাময়িকভাবে ইমিউন সিস্টেমের সাথে জিতে গেছে, এটা কি আপনাকেও জানাবে। যেন আপনি কি করেন, আর্মি পাঠান, বিডিআর দিয়ে হচ্ছে না, এখন কি আর্মি পাঠান, ঠিক আছে। এই আর্মিগুলা হচ্ছে কি মেডিসিন, ড্রাগ। বাট আপনি কি এমনি এমনি ড্রাগ খাবেন, ঠিক আছে, আপনার শরীর ভালো লাগতেছে, সুন্দর ক্লাস নিচ্ছেন, এখন আপনাকে জোর করে দিলেও ড্রাগ খাবেন না, তাহলে ও আপনাকে কি করবে, ড্রাগ খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। কারণ যখন জানবেন যে আপনার বিপদ ঘটে গেছে, তখন আপনার অবশ্যই কি বিপদ থেকে রক্ষা করার জন্য ড্রাগ খাবেন। তাহলে কি করবে সে, এই যে যখনই সে, এটার নাম কি বললাম, পাইরোজেন, কি নাম, পাইরোজেন, হ্যাঁ আমরা ধরতেছি এটার নাম পাইরোজেন। এই পাইরোজেন গুলা কে রিলিজ করলো, ব্যাকটেরিয়া ভাইরাস। কখন রিলিজ করলো, প্রাথমিক যুদ্ধে জয়লাভের পর, তাই না। এখন এই পাইরোজেনগুলো যখন, পাইরোজেনগুলোকে ডিটেক্ট করবে কে, পাইরোজেনগুলোকে ডিটেক্ট করবে ডাব্লিউবিসি, লিউকোসাইট। কারণ রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য কে আছে, লিউকোসাইট আছে, ওকে। লিউকোসাইট পাইরোজেনগুলোকে ডিটেক্ট করবে। পাইরোজেন ডিটেক্ট করেই সে কি করবে, সে ফোর্স তো পাঠাবে এখানে, তার সাথে কি করবে, এক্সটার্নাল সাহায্যের জন্য কি আপনাকে এটা জানাবে। আপনাকে জানানোর জন্য সে কি একটা কি কেমিক্যাল রিলিজ করবে। সেই কেমিক্যালটার নাম হচ্ছে কি সাইটোকাইনস। কি নাম, সাইটোকাইনস, KINES, ওকে। সাইটোকাইনস নামক একটা কেমিক্যাল সে কি করবে, রিলিজ করবে। এই সাইটোকাইনস নামক কেমিক্যালটাই বিরক্ত করবে কাকে, কক্স এনজাইমকে, ঠিক আছে। তাহলে দেখেন আপনার বডিতে পাইরোজেন আসছে, এই পাইরোজেনের সাথে কি ডাব্লিউবিসি পাইরোজেনকে ডিটেক্ট করছে, পাইরোজেনকে ডিটেক্ট করে সাইটোকাইনস রিলিজ করছে। সাইটোকাইনটা এসে কি কক্স এনজাইমকে স্টিমুলেট করছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসের কক্স এনজাইম যখন স্টিমুলেট হয়েছে, তখন কি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হলে সাইক্লিক AMP তৈরি হবে। সাইক্লিক AMP তৈরি হলে কি আপনার বডি টেম্পারেচার বেড়ে যাবে। আর বডি টেম্পারেচার যখনই অ্যাবনর্মাল হবে, তখনই আর স্বাভাবিক কাজকর্ম আপনি করতে পারবেন না। তখন আপনার কি জ্বর আসছে, জ্বর নিয়ে কি ক্লাস নিতে পারবেন, তাহলে অনেক জিনিস বডিতে চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি কি খাবেন, ওষুধ খাবেন, অ্যান্টিবায়োটিক খান, অ্যান্টিভাইরাল খান, যেটাই হোক, তখন আপনি জানবেন, অ্যাটলিস্ট জানার 2-3 দিন পরে খেলেও সমস্যা নাই, ঠিক আছে। জানবেন যে আপনার বডিতে কি হয়েছে, কোনো প্যাথোজেন আক্রমণ করেছে। যদি আপনি না জানতেন, তাহলে কি প্যাথোজেন ভিতরে সব শেষ করে দিলেও আপনি টের পেতেন না যে কি হচ্ছে। তার মানে কি আপনাকে সতর্ক করার জন্যই জ্বরটা আসতেছে। সেই জন্য জ্বরকে আমরা কখনো কোনো রোগ বলিই না। জ্বর হচ্ছে কি রোগের একটা লক্ষণ। জ্বর হচ্ছে আপনাকে ইমিউন সিস্টেমের মেসেজ। ইমিউন সিস্টেম আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছে যে এখন কি আমার শরীরের ভিতরে কোনো জীবাণু আক্রমণ করতেছে, আমার সেলগুলো কি ইনফ্লামেটেড হয়ে যাচ্ছে, আমার সেলগুলো কি ইনফেক্টেড হয়ে যাচ্ছে। এটা একটা মেসেজ। এই মেসেজটা ভিতর থেকে বাইরে নিয়ে আসতে হবে। কে নিয়ে আসবে এটা, জ্বর। তার মানে জ্বর কোনো রোগ না, জ্বর কি রোগের বহিঃপ্রকাশ। এখন আমরা জ্বর দেখে বুঝবো কিভাবে, জ্বর দেখে আমরা বুঝবো কিভাবে যে এটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা কি টাইপের রোগ হচ্ছে, এটা বুঝবো কিভাবে। পাইরোজেনগুলো দেখেন, আমার ডেঙ্গু ভাইরাস বা ফ্লাভি ভাইরাস যে টাইপের পাইরোজেন বা যে টাইপের কেমিক্যাল রিলিজ করবে, ঠিক আছে, টাইফয়েডের ভাইরাস ব্যাকটেরিয়া কি সে একই পাইরোজেন রিলিজ করবে। তাহলে ব্যাকটেরিয়া আলাদা, ভাইরাস আলাদা, প্যারাসাইট আলাদা, পাইরোজেনও কি হবে, আলাদা হবে। এই পাইরোজেনের উপর ভিত্তি করে জ্বরগুলাও হবে বৈশিষ্ট্যপূর্ণ জ্বর। এই বৈশিষ্ট্যপূর্ণ জ্বরগুলা দেখে আমরা প্রাথমিকভাবে কি অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো যে কি তার কি হচ্ছে, কি টাইপের জ্বর হচ্ছে এবং কেন হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রাথমিকভাবে আমরা তো বলছি জ্বরের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা পড়বো, তাই না। তাহলে আমরা দেখতেছি জ্বরের ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে কি পাইরোজেনের ডিফারেন্সের কারণে। এখন সকল জ্বরে অ্যান্টিবায়োটিক দিতে হবে এরকম কোনো কথা নাই। কেন নাই, কারণ জ্বর হলে ভাইরাসের কারণে হতে পারে, তাই না। জ্বর ইনফেকশনের কারণে হতে পারে, ইনফ্লামেশনের কারণে হতে পারে, ঠিক আছে, বিভিন্ন কারণে জ্বর হতে পারে, ওকে। এখন আমরা তাহলে আবার প্রথম থেকে পুরাটা একটু চিন্তা করি
যে আমার বডি টেম্পারেচার বাড়তেছে কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। তাহলে হাইপোথ্যালামাস থেকে, আচ্ছা আপনাদের বইটা বের করেন, বইয়ের সাথে আমরা মিলাই দিই এখন। দেখেন মেকানিজম অফ ফিভার বা প্যাথোফিজিওলজি অফ ফিভার লেখা আছে, বই কত পেজ? 116 পেজ। প্রথম শব্দটা কি বলছে? সাবস্টেন্স দ্যাট কজেস ফিভার আর কল্ড পাইরোজেন। এটুকু বুঝতে পারছেন? যে সকল সাবস্টেন্সের কারণে জ্বর হয় তাদেরকে আমরা এক কথায় কি বলি? পাইরোজেন বলি, তাই না? সাবস্টেন্স দ্যাট কজেস ফিভার ইজ কল্ড কি? পাইরোজেন। তাহলে পাইরোজেন নামটা কি? পাইরোজেন। সেই জন্য জ্বরকে আমরা কি নামে ডাকি? পাইরেক্সিয়া। কি নাম? জ্বরকে আমরা কি নামে ডাকি? পাইরেক্সিয়া। জ্বরের ওষুধের নাম আমরা কি বলি? ঠিক আছে, প্যারাসিটামল। তাহলে প্যারাসিটামল খাবেন, পাইরেক্সিয়া কমবে। পাইরেক্সিয়াটা কেন হচ্ছে? পাইরোজেনের কারণে হচ্ছে। ঠিক আছে, দেখেন আমরা সবসময় বলি যখন আমরা ইনজেকশন করি, তাই না? আমরা যখন ইনজেকশন করি আমাদের অনেক সময় কি থাকে? ইনজেকশনটা পাউডার ফর সাসপেনশন ফর্মে থাকে, তাই না? পাউডার দেওয়া থাকে, ওটাকে কি সাসপেনশন করে তারপরে ইনজেকশন দিতে হয়। এখন সাসপেনশন করার সময় আমরা যে পানিটা ব্যবহার করি, এই পানিটা যদি নর্মাল পানি হয় তাহলে কিন্তু রোগীর শরীরে তীব্র সিভিয়ার জ্বর আসতে পারে। কেন? আমরা তো জানি জ্বরের কারণ পাইরোজেন। আমাদের যে পানিটা মিনারেল ওয়াটার, এই মিনারেল ওয়াটার কিন্তু পাইরোজেন ফ্রি না। মিনারেল ওয়াটারটা কি? জীবাণু ফ্রি ধরতে পারি আমরা। এর ভিতরে কি আছে? বিভিন্ন লবণ আছে, পানি আছে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকতে পারে, তার সাথে কি? পানি আছে। তাহলে লবণ, পানি আছে। এখন আমরা ব্যাটারিতে বিভিন্ন পানি ব্যবহার করি না? ব্যাটারিতে ওই পানিটা আবার কি? এই পানির চেয়ে একটু আলাদা। কেন আলাদা? ওই পানিতে কি নাই? মিনারেল নাই। তাহলে একটা হচ্ছে মিনারেল ওয়াটার যেটা আমরা খাই, আরেকটা হচ্ছে ডিমিনারেলাইজড ওয়াটার, ডিস্টিল ওয়াটার যেটাকে বলে, এটা আমরা কি ব্যাটারিতে ইউজ করি। এই ডিস্টিল ওয়াটারেও কি থাকে? ডিস্টিল পানিতেও পাইরোজেন থাকে। বিশুদ্ধ পানি আর পাইরোজেন ফ্রি পানি এক না। পাইরোজেন পানিকে ফ্রি করতে হয়, সেজন্য দেখবেন ইনজেকশন দেওয়ার জন্য পানিটা কি ইনজেকশনের মতো আলাদা প্রোটেক্টিভ কি ইয়েতে অ্যাম্পলে দিয়ে দেওয়া থাকে, তাই না? কারণ কি এই যে পানিটা, এই পানিটা নর্মাল পানি না। এই পানিটা আপনি খেতে পারেন কিন্তু স্বাদ লাগবে না, তারপরেও কি খেতে পারেন, একেবারে বিশুদ্ধ পানি। ঠিক আছে, বাট এই পানিটা কি পাইরোজেন ফ্রি পানি। সেই জন্য এই পানিতে যখন মিক্সড করে দিচ্ছেন তখন কি হচ্ছে না, জ্বর আসবে না। কিন্তু আপনি যদি নর্মাল পানিতে দেন গায়ে কি সিভিয়ার জ্বর আসতে পারে। কিসের জন্য? ওই পানিতে পাইরোজেন থাকবে। তাহলে কথা হচ্ছে আমি ইনজেকশন দিলে আমার জ্বর আসতেছে, আমি খেলে আমার জ্বর কেন আসে না? খেলেও তো জ্বর আসার কথা, তাহলে খেলে জ্বর কেন আসে না? আমরা তো কত দূষিত পানি খাই, তাই না? মেইন কথা হচ্ছে কি, কিডনিতে তো যাবে অনেক পরে। বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে পানিটাকে কোথায় যেতে হবে? রক্তে যেতে হবে। আর এই বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে কি পাইরোজেনটা রক্তে যেতে পারবে না। ঠিক আছে, আর ইনজেকশন যখন দিচ্ছি সরাসরি তো ডাইরেক্ট রক্তেই দিয়ে দিচ্ছি, তাই না? তার মানে ওইটা আর এটার ইফেক্ট কি সম্পূর্ণ আলাদা। আমাদের ইন্টেস্টাইনাল মেমব্রেন ভেদ করে অনেক জিনিসই কি যেতে পারে না রক্তে। ঠিক আছে, আমাদের শরীরে রোগ জীবাণুর হাত থেকে বাঁচার জন্য প্রত্যেক পদে পদে কি দেওয়া আছে? প্রোটেক্টিভ ব্যারিয়ার দিয়ে দেওয়া আছে। এরপরেও আমরা রোগে আক্রান্ত হচ্ছি। কিসের জন্য? আমাদের এনভায়রনমেন্ট, আমাদের বিহেভিয়ার, আমাদের কি অভ্যাস, ঠিক আছে, খুবই বাজে ধরনের, তাই না? ঠিক আছে, আমাদের অভ্যাসগুলো কি আমরা দিনে দিনে যেটা খারাপ অভ্যাস সেটাকে কি করতেছি? অভ্যাসে পরিণত করতেছি। যেটা ভালো অভ্যাস ওটাতে কি আমরা ইউজ টু হচ্ছি না। আমরা সবসময় বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি, হ্যাঁ, কি আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেক্স এ ম্যান হেলদি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। দেখেন পৃথিবীতে সব মানুষই চায় আমি সুস্থ থাকবো, হেলদি থাকবো, আমি ওয়েলথলি থাকবো, সম্পদশালী থাকবো, আমি কি জ্ঞানী থাকবো, ওয়াইজ থাকবো, উইজডম থাকবে আমার মধ্যে। এই তিনটা জিনিস চায় না এমন কোনো কি পাগল পৃথিবীতে একজনও নাই। কিন্তু তিনটা জিনিস যেখানে আছে সেদিক দিয়ে যদি আপনি না ঘুরেন, সেখানে যদি আপনি না যান, তাহলে তিনটা আপনার ভিতরে আসবে কিভাবে? ভালো স্বাস্থ্য চাইলে সকালের বাতাস কি গায়ে লাগাতে হবে। ঠিক আছে, সম্পদ চাইলে সকাল থেকে কাজ শুরু করতে হবে। ঠিক আছে, আর সুস্থতা চাইলে তাড়াতাড়ি রাত্রে ঘুমাতে যেতে হবে।
এই তিনটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, আপনি যদি সুস্থ থাকতে চান তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। ঠিক আছে, আপনি যদি সম্পদ চান তাহলে কি করতে হবে? তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। ঠিক আছে, আপনাকে মনে রাখতে হবে যে হেলদি, ওয়েলথি অ্যান্ড কি ওয়াইজ, জ্ঞানী হতে হলে সকাল থেকেই কি শুরু করতে হবে। সকালের বাতাসে সবচেয়ে বেশি অক্সিজেন থাকে, তাই না? তাহলে ব্রেন সেলের জন্য কি সবচেয়ে বেশি উপকারী বাতাস। বাট আমরা কি ঘুম থেকে উঠি মোটামুটি ভাবে, যদি না উঠি 8:30টায়। স্যার এটা তো ভদ্রলোকই করে। আমরা যারা লেবার এরিয়া আছি এরা ভদ্র মানুষের করে। ঠিক আছে, আমরা জাস্ট আমাদের হ্যাবিটটার কথা বলছি। আমরা উঠি, আমাদের ছেলে মেয়েদের তুলি না। আমার কষ্ট হবে। সে লেবার তো আমি, তাই না? আমার ছেলে মেয়ে তো কি সাহেব। সকালবেলা উঠে দরজা করতে হবে, গেট করতে হবে, পরিষ্কার করতে হবে আমার। ওকে, এখন তাহলে প্রথমটুকু ক্লিয়ার তো? কি বলছে? সাবস্টেন্স দ্যাট কজেস ফিভার ইজ কল্ড কি? পাইরোজেন। নেক্সট ওয়ান কি বলছে? পাইরোজেন স্টিমুলেট লিউকোসাইট। লিউকোসাইট সম্পর্কে তো আমরা জানি, তাই না? পাইরোজেন স্টিমুলেট লিউকোসাইট। লিউকোসাইট মানে ডব্লিউবিসি, তাই তো? স্টিমুলেট করতেছে লিউকোসাইটকে টু রিলিজ সাইটোকাইনস। ঠিক আছে, তাহলে সাইটোকাইনসের কথা আমরা বলছি, তাই না? তাহলে সাইটোকাইনসটা কখন ডব্লিউবিসি তৈরি করবে? যখন পাইরোজেন কি ডিটেক্ট হবে, তাই না? নেক্সট ওয়ান দেখেন কি বলছে? এই সাইটোকাইন স্টিমুলেটস কক্স এনজাইম বা সাইক্লোঅক্সিজেনেস এনজাইম টু প্রোডিউস কি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ইন হাইপোথ্যালামাস। তাহলে এই সাইটোকাইনসটা এমন একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা কি করতেছে? যে কেমিক্যালটা সাইক্লোঅক্সিজেনেস এনজাইম বা কক্স এনজাইমকে স্টিমুলেট করে হাইপোথ্যালামাসে কি তৈরি করতেছে? বলবে হাইপোথ্যালামাসে কি তৈরি করতেছে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2। তাহলে হাইপোথ্যালামাসে কি হচ্ছে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 বেড়ে যাচ্ছে না? হাইপোথ্যালামাসে যদি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 বেড়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে ঘটনাটা? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কি তৈরি করবে? সাইক্লিক AMP পরিমাণ বৃদ্ধি করে দিবে। আর সাইক্লিক AMP টেম্পারেচারটা কি হায়ার লেভেলের দিকে রিসেট করে দিবে। ঠিক আছে, এখন এইটুকু তো মেকানিজম মনে থাকবে না? এখন আমরা বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখি, অল্প কিছু জ্বরের, বেশি জ্বর না। ওকে, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো আজকে পড়বো, এইটুকু পর্যন্তই পড়া। ফিভার, ব্যাকটেরিয়া ফিভার করতে পারবো না। ফিভার দেখেন, তাহলে আমরা যদি একটা করে ফিভার আসি, কিছু ব্যাকটেরিয়াল ফিভার আমরা ফার্স্ট করি। ঠিক আছে, বৈশিষ্ট্যপূর্ণ ফিভারগুলোর ভিতর ব্যাকটেরিয়াল ফিভার একটা হচ্ছে টাইফয়েড, একটা হচ্ছে কি প্যারাটাইফয়েড, ডিপথেরিয়া, প্লেগ। বাকিগুলো তো আপনারা জানেন, নিউমোনিয়া, রিউমেটিক ফিভার, ঠিক আছে, নিউমোনিয়া, রিউমেটিক ফিভার, হুপিং কফ, হুপিং কফ, টিউবারকুলোসিস। যাই হোক, আপনাদের এতগুলো নাই জ্বর, তারপর আমরা যে কয়েকটা ব্যাকটেরিয়াল জ্বর পারি আমরা দেখাই দিচ্ছি। কারণ এবার ভাইরাস জ্বর আছে। আচ্ছা, প্রথমে আমরা টাইফয়েড থেকে আসি। দেখেন, টাইফয়েড হচ্ছে কি এমন একটা জ্বর, আমরা বলছি ব্যাকটেরিয়াল জ্বরগুলো পড়াবো। টাইফয়েড হচ্ছে কি এমন একটা ফিভার, যে ফিভারের মূল কারণটা হচ্ছে কি সালমোনেলা টাইফি। কি নাম? সালমোনেলা টাইফি। এই ফিভারটা আক্রমণ করে কাকে? এই ফিভারটা আক্রমণ করে আমার ইন্টেস্টাইনকে। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এটা দিয়ে কি হয়? আক্রান্ত হয়। সেই জন্য টাইফয়েড জ্বরের বাংলা নাম হচ্ছে আন্ত্রিক জ্বর। অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত পড়ছি না আমরা? তাহলে এই ক্ষুদ্রান্ত বৃহদান্ত আক্রমণ হয়, সেই জন্য এটার নাম কি? আন্ত্রিক জ্বর বা টাইফয়েড ফিভার। এই জ্বরের জীবাণুটা সাধারণত কি দূষিত, পচা, বাসি খাবারের মাধ্যমে কি হয়? একজনের শরীর থেকে, মানে কি ওই জীবাণুটা শরীরের ভিতরে কন্টামিনেটেড হয়। ঠিক আছে,
তাহলে টাইফয়েড জ্বরের বৈশিষ্ট্যপূর্ণ যে পাইরোজেনটা রিলিজ করবে সালমোনেলা টাইফি, এই পাইরোজেনের সাথে রিলেটেড জ্বরের বৈশিষ্ট্য কি হবে? জ্বরের বৈশিষ্ট্যটা হবে, জ্বরটা হবে কন্টিনিউড ফিভার। কি বৈশিষ্ট্য হবে? কন্টিনিউড ফিভার। কন্টিনিউড ফিভার। কন্টিনিউড ফিভার কাকে বলে আমরা জানি, তাই না? 24 ঘন্টায় জ্বর কি থামে না। জ্বরের টেম্পারেচারে ওঠানামাটা 1 থেকে 3 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বা 2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কি হতে পারে, তবে 24 ঘন্টায় জ্বর কি একেবারে কমে যাবে না, 24 ঘন্টায় জ্বর থাকবে। এই জ্বরের আরেকটা বৈশিষ্ট্য হবে কি, জ্বরটা সব সময় বিকালের পরে সন্ধ্যার দিকে জ্বরটা বাড়তে থাকবে, সকালের দিকে জ্বরটা কি তুলনামূলকভাবে কম থাকবে। ঠিক আছে? তাহলে টাইফয়েড ফিভারের লক্ষণ অনুযায়ী আমরা দেখতেছি বৈশিষ্ট্যপূর্ণ দুইটা লক্ষণ। 1 নম্বর কন্টিনিউড ফিভার থাকবে, 2 নম্বর কি জ্বরের ওঠানামাটা কি সন্ধ্যার দিকে বাড়বে, সকালের দিকে কমবে। কিন্তু সকালের দিকে জ্বর থেমে যাবে? থেমে যাবে না, জ্বর থাকবে বাড়তি, জ্বরের পরিমাণ কমে যাবে। ঠিক আছে? এবং জ্বরের ওঠানামাটা কি হবে? জ্বরের ওঠানামাটা অ্যাপ্রক্সিমেট 1 থেকে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হবে। উইডাল টেস্ট বা ভিডাল টেস্ট যদি আমরা করি তাহলে কি এটা পজিটিভ হবে। ওকে, তাহলে আমরা দেখলাম এটা টাইফয়েড ফিভারের বোঝার লক্ষণ। টাইফয়েড ফিভারে কি কনস্টিপেশন হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেটের মাসেলগুলোতে ব্যথা করতে পারে, পেটের যেহেতু সমস্যাটা হবে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। ঠিক আছে? তার সাথে জ্বরের লক্ষণটা, জ্বরটা সন্ধ্যার দিকে কি হবে অনেক বাড়তে থাকবে, সকালের দিকে জ্বরটা কমতে থাকবে, সারাদিন ওইরকমই থাকবে, আবারও সন্ধ্যার দিকে কি হবে জ্বরটা বাড়তে থাকবে। ক্লিয়ার তো? টাইফয়েড ফিভার দেখেন আপনাদের বইয়ে টাইফয়েড দিয়ে দেওয়া আছে, টাইফয়েডটা দেখেন 123 পেজ। টাইফয়েড ফিভার, ঠিক আছে? আমরা লক্ষণগুলো বলছি, আপনারা কি জাস্ট পড়ে নেবেন। এরপরে প্যারাটাইফয়েড ফিভার নিচেই দেওয়া আছে দেখেন। ওকে, টাইফয়েডের পরে কি লেখা আছে? প্যারাটাইফয়েড ফিভার। তাহলে প্যারাটাইফয়েড ফিভারে কি আছে? প্যারাটাইফয়েড ফিভার হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি নামক জীবাণু। জীবাণুটা একই গ্রুপের, আন্ত্রিক ফিভারই। একটা হচ্ছে সালমোনেলা টাইফি, আরেকটা কি সালমোনেলা প্যারাটাইফি। তাহলে সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি দুইটাই ব্যাকটেরিয়া। তার মানে এখানে অবশ্যই কি ইউজ করতে হবে? অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। ওকে, এখন মনে রাখেন সালমোনেলা প্যারাটাইফি ওই টাইফয়েডের মতোই আমাদের শরীরে প্রবেশ করবে, শুধুমাত্র পার্থক্যটা কি হবে পাইরোজেনের? একই গ্রুপের পাইরোজেন না, একই গ্রুপের পাইরোজেন। তারপরেও কি সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফির মধ্যে বেসিক কিছু পার্থক্য থাকবে। জ্বরের কারণে চলে গেল না, অ্যান্টিবায়োটিক খাইলো কিন্তু জ্বর চলে গেল, আবার যে আসছে এটা আচ্ছা বলতেছি, আগে এটা বুঝেন। ঠিক আছে? এক নম্বর হচ্ছে কি টাইফয়েড ফিভারে হচ্ছে কি কন্টিনিউড ফিভার, তার সাথে কি সকাল সন্ধ্যা একই বিষয়। প্যারাটাইফয়েড ফিভারেও কি ইন্টারমিডিয়েন্ট ফিভার। কি ফিভার হবে? ইন্টারমিডিয়েন্ট ফিভার। ইন্টারমিডিয়েন্ট ফিভারের বৈশিষ্ট্যটা কি? 24 ঘন্টাতে জ্বর থামবে না, তবে জ্বরের ওঠানামাটা কি 2 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। ওকে, তাহলে কি জ্বরের ওঠানামাটা হবে পার্থক্য। মনে করেন সন্ধ্যার দিকেই জ্বর বাড়বে, সকালের দিকেই জ্বর কমবে, বাট জ্বরের ওঠানামাটা কি সন্ধ্যার দিকে যদি 105 থাকে, সকালের দিকে 100 ডিগ্রি বা 101 ডিগ্রিও কি থাকতে পারে। তার মানে ওঠানামাটা অনেক বেশি হয়। যদি টাইফয়েড হয় তাহলে কি সকালের দিকে যদি 105 থাকে, সন্ধ্যার দিকে যদি 105 থাকে, সকালের দিকে কি 103, 104, 103 কি 102 এরকম থাকতে পারে। কিন্তু হ্যাঁ, মানে কি জ্বর ওঠানামাটা 2 থেকে 3 ডিগ্রি, আর এটার ওঠানামাটা 2 থেকে 4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত কি ওঠানামাটা অনেক কি বেশি হবে, তবে জ্বর কি হবে থাকবে। আর প্যারাটাইফয়েড ফিভারে পেট ব্যথার লক্ষণটা টাইফয়েডের তুলনায় কি বেশি হবে। এখানেও যদি আপনি উইডাল টেস্ট করেন তাহলে কি হবে? পজিটিভ আসবে। ঠিক আছে? দেখেন টাইফয়েড প্যারাটাইফয়েড দুটি আপনার বইয়ে কি দিয়ে দেওয়া আছে, নেক্সট ক্লাসে অবশ্যই করবেন। নেক্সট ওয়ান দেখেন ডিপথেরিয়া, প্লেগ। কি দেওয়া আছে? প্লেগ। টাইফয়েড প্যারাটাইফয়েড ছড়াই মানে ছড়াই কিসের মাধ্যমে?
দূষিত খাবার পানির মাধ্যমে ছড়ায়, ঠিক আছে, কন্টামিনেটেড খাবার পানি। ওকে, প্লেগ রোগটা কি এক সময় মহামারী রোগ ছিল, তাই না? প্লেগের নামের সাথে কি মহামারী শব্দটা সব সময় জড়িত, তাই না? এই প্লেগও কিন্তু কি একটা জীবাণু ঘটিত রোগ, ব্যাকটেরিয়া জনিত কি ডিজিজ। দেখেন এই প্লেগের জীবাণুটা ছড়ায় কিসের মাধ্যমে? ইঁদুরের মাধ্যমে, ঠিক আছে, ইঁদুরের মাধ্যমে খাবার পানি এগুলোর ভিতর মাধ্যম দিয়ে কি হয় ছড়ায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ছড়ায় কিসের মাধ্যমে? ইঁদুরের মাধ্যমে। দেখেন জীবাণুটার নাম কি? ইয়ারসেনিয়া পেস্টিস। ইয়ারসেনিয়া পেস্টিস নামক জীবাণু ইঁদুরের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশের কারণে কি হয়? প্লেগ হয়। প্লেগ মূলত একটা গ্ল্যান্ডুলার ডিজিজ। আমাদের শরীরে বিভিন্ন রকমের গ্ল্যান্ড থাকে। কি গ্ল্যান্ড বলি আমরা? এক্সোক্রাইন গ্ল্যান্ড বলি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলি, ঠিক আছে। আমাদের শরীরে কিছু কি লিম্ফ্যাটিক ফ্লুইড তৈরিকারী গ্ল্যান্ড আছে, তার মানে কি টিস্যু রস তৈরিকারী কিছু গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডগুলা ফুলে উঠে, এই গ্ল্যান্ডগুলাতে পুরার মতো ব্যথা হয়, গ্ল্যান্ডগুলা থেকে ব্লিডিং হয়ে কি রোগী মারা যায়। দেখেন কি বলছে, জীবাণু প্রথমে কি প্রবেশের 2-3 দিনের মধ্যে রোগের বহিঃপ্রকাশ ঘটে। প্রথমে কাঁপুনি দিয়ে জ্বর, প্রবল জ্বর শুরু হয়, জ্বর 105-6 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। প্রচন্ড জ্বরে রোগী প্রলাপ বলতে থাকে, তারপরে কি বমি এবং কি হয়, বমি এবং শরীরের বিভিন্ন স্থান থেকে কি হয়, রক্তক্ষরণ হয়। 2-3 দিন জ্বরে ভোগার পর কুচকি, ঠিক আছে, এবং বগল, কুচকি গলা এবং বিভিন্ন কি কুচকি গলা বিভিন্ন গ্রন্থি কি ফুলে ওঠে হবে, হ্যাঁ, ফোলা জায়গা ফুরার মতো কি যন্ত্রণা হয়। ফোলা মানে কি ফুরা ওঠার পরে জ্বর কি হয়, কমে যায়, জ্বর কমে যায়। তবে জ্বর না কমে এই সময় রক্ত বমি এবং রক্তস্রাব শুরু হলে কি ফুলায় পচন ধরে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তার মানে কি হবে, ওই যে গ্ল্যান্ডগুলো আমরা বললাম যে আমাদের যে বগলের বিভিন্ন জায়গাতে কি আছে, টিস্যু রস তৈরিকারী বিভিন্ন গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডগুলো আক্রান্ত হবে, এখানে কি ফুলে যাবে, পুরার মতো ব্যথা হবে, যন্ত্রণা হয়। এরপরে এই জায়গাগুলো ফেটে কি হবে, এখান থেকে ব্লিডিং হবে। পুরায় যদি কি জ্বরটা যদি আবার নতুন করে যদি এখানে ইনফেকশন হয়, যেহেতু এটা কি এক্সটার্নাল সারফেস না, তাহলে এখানে আবার নতুন করে কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, হলে পুরায় পচন ধরে রোগী কি মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, তাহলে একটা গেল প্লেগ, আরেকটা কি ডিপথেরিয়া, ঠিক আছে। দেখেন ডিপথেরিয়া হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়াল ডিজিজ। মিসেলস তো ব্যাকটেরিয়া হয়, যেটা আমরা শুধু ব্যাকটেরিয়াল ডিজিজগুলো করতেছি আজকে। ডিপথেরিয়া, দেখেন ডিপথেরিয়া হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। জীবাণুটার নাম কি? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, ওকে, বা ডিপথেরিয়া ব্যাসিলিস। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নামক জীবাণুর আক্রমণে প্রবলেমটা হয় কি, গলা আক্রান্ত হয়। দেখেন ডিপথেরিয়া রোগীদের কি হয়, হালকা জ্বর আসে, ঠান্ডা কাশি হয়, গলা ব্যথা হয়। কয়েকদিন পরে কি হয়, এই যে গলার ল্যারিংস, ইসোফ্যাগাস, তাই না, ল্যারিংস দিয়ে কি যায়, বাতাস যায় না, এই ল্যারিংসের আশেপাশে গলাতে কি হয়, একটা শক্ত পর্দার মতো হয়ে যায়, পর্দাটা অনেক শক্ত হয়, ঠিক আছে। এই পর্দার কারণে দেখা যায় কি শ্বাসকষ্ট বন্ধ হয়ে কি বেশিরভাগ বাচ্চার মৃত্যু হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বাচ্চাদেরই হতো। বাট এখন আমরা কি ডিপথেরিয়ার টিকা নিয়ে নিচ্ছি না, প্রথমে ডিপিটি, ডিপথেরিয়া টিটেনাস কি পারটিউসিস বা হোপিং কাশি। সেই জন্য এই রোগগুলা কি কম দেখা যায়, বাট হবে না তা না, হতেই পারে, কারণ আপনি টিকা দিচ্ছেন, ইমিউন সিস্টেম তৈরি হয় না, রোগ হতে পারে না, হতে পারে। ওকে, কি বলছে, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার কারণে ডিপথেরিয়া হয়। এই জীবাণু হাঁচি কাশির মাধ্যমে কি হয়, ডাইরেক্ট অ্যাটাচমেন্টের মাধ্যমে কি হয়, হিউম্যান টু হিউম্যান এটা কি ছড়াতে পারে। সর্দি কাশির লক্ষণ নিয়ে রোগ শুরু হলে পরবর্তীতে গলা ব্যথা, সর থ্রোট, হসনেস, গলার স্বর ভেঙে যাওয়া, ডিফিকাল্টি অফ স্যালোইং, কোনো কিছু বিদ্যুতের সমস্যা হওয়া, ঠিক আছে। তারপরে কি সাধারণত টনসিলের উপর এবং অন্যান্য জায়গায় কি ল্যারিংস, কনজাংটিভের উপরে সাদা পর্দার মতো পড়ায় কি ডিপথেরিয়ার মূল বৈশিষ্ট্য। দেখেন ডিপথেরিয়া এমন একটা রোগ, আক্রান্ত হওয়ার প্রথম 10 দিনের মধ্যে কি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি চিকিৎসা করা না হয়। প্রথম চিত্রটা দেখেন, ডিপথেরিয়ার স্পষ্ট চিত্র দিয়ে দেওয়া আছে, এটা দেখেন দুইটা চিত্র দিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে কি টনসিল, আমরা হা করলে কি টনসিল দেখা যাচ্ছে প্রথমটা, টনসিলে কি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, টনসিলাইটিস বলি। এর পরেরটাই দেখেন, এটা কি টনসিলে কোনো সমস্যা নাই, সমস্যা হয়েছে কোথায়, ডিপথেরিয়া হয়েছে। এই দেখেন এক ধরনের কি সাদা পর্দার মতো পড়ে গেছে, এই পর্দাটা অনেক শক্ত এবং কি সহজে তুলতেও যাবে না, বাচ্চা মারা যাওয়ার সম্ভব কারণ হয়ে যায় কি এই পর্দাটা। ওকে, তাহলে কি
এই যে ল্যারিংস এই সাইড দিয়ে ফ্যারিংস ল্যারিংস এই সাইড দিয়ে কি সাদা পর্দার মতো পড়া কি ডিপথেরিয়া একদম ফার্স্ট প্রধান লক্ষণ। ওকে, আপনাকে যদি বলা হয় রাইট ডাউন দ্য নেম অফ 5 ব্যাকটেরিয়াল ডিজিজ ডিসক্রাইব ওয়ান অফ দেম, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন বরাবরই আসে, আপনাদেরও কি আসতে পারে। তাহলে আপনি 5টা ব্যাকটেরিয়াল ডিজিজের নাম লিখবেন, তাদের পজিটিভ অর্গানিজম সহ। এগুলো আপনার পড়া, টাইফয়েড পড়তেছেন, প্লেগ পড়তেছেন, প্যারাটাইফয়েড, ডিপথেরিয়া, হুপিং কফ, নিউমোনিয়া, রিউমেটিক ফিভার, আগের অধ্যায়ে যা পড়ছেন, কলেরা পড়ছেন, সবগুলাই এখানে আপনি দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। আর যদি উল্লেখ করে দেয় টাইফয়েড ফিভার কেন হয়, কী কারণে হয়, এটা লেখেন, তাহলে টাইফয়েড লিখতে হবে। তাহলে নেক্সট ক্লাসে 4টা রোগ পড়া থাকবে, কী কী রোগ? টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডিপথেরিয়া, প্লেগ, ঠিক আছে। কেন হয়, জীবাণুর নাম কি, লক্ষণ কি, ঠিক আছে। তার সাথে রোগের ক্রিয়া, জ্বরের মেকানিজমটা, ঠিক আছে, জ্বরটা কিভাবে আপনার দেহে বৃদ্ধি পায়, ঠিক আছে। আমরা আজকে কি বলছিলাম না, জ্বরের বৈশিষ্ট্য পড়ব। তাহলে কোন জ্বরের বৈশিষ্ট্যগুলো বললাম আজকে? ব্যাকটেরিয়াল জ্বরের, ঠিক আছে। আর ব্যাকটেরিয়াল জ্বরের চিকিৎসা না করলে জ্বর কি কমবে না। ভাইরাল ফিভার কি হতে পারে, 3 দিন 5 দিনের মধ্যে কি কমে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে, কিন্তু ব্যাকটেরিয়াল জ্বরের জন্য কি অবশ্যই ওষুধ খেতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা ভাইরাল আর প্যারাসাইটিক্যালটা পড়ে এই অধ্যায় শেষ দিয়ে দিব। ওকে।